হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এটা pt365 এর আমার পার্ট 4। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলি আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। খুবই কার্যকর হবে তোমাদের। ঠিক আছে, আগের ভিডিওসতে আমি ইন্টারেস্টেড নর্থ ইস্ট কাউন্সিল, আইএলপি, ইনার লাইন পারমিট এসব আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ মার্জড। রিসেন্টলি একটি বিল পাস হয়েছে, পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটাতে কি হয়েছে, দাদরা আর নগর হাভেলি আর দমন আর দিউ এগুলোকে, এই দুটো ইউনিয়ন টেরিটরিকে মার্জ করা হয়েছে। দুটো দুটো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি ছিল, এটাকে মার্জ করে একটি করা হয়েছে, দাদরা আর নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। ঠিক আছে, এটা পার্লামেন্টে পাসও হয়ে গেছে। তো কোন আর্টিকেল আছে দেখি, আর্টিকেল 240 অফ দ্য কনস্টিটিউশন অ্যালাউ দ্য প্রেসিডেন্ট টু মেক রেগুলেশন ফর সার্টেন ইউটিস including UTs of Dadra and Nagar Haveli and Daman and Diu. The Act amend the article to replace this 2 UT with the merged UT. তো আর্টিকেল 240 কে amend করা হয়েছে। First schedule to the Representation of the People Act 1950 provides one seat in Lok Sabha to each of the 2 UTs. দুটো ইউটিরই একটি করে লোকসভা সিটও আছে। ঠিক আছে, তো আফটার দ্য মার্জেশন, এই মার্জেশন করার পরে আমাদের এখন ইন্ডিয়াতে কতগুলি ইউনিয়ন টেরিটরি হলো। কিছুদিন আগে আরেকটা আপডেটও ছিল যে 370 আর্টিকেল সরানোর পরে জম্মু কাশ্মীর এবং লাদাখকেও ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, জম্মু কাশ্মীর লাদাখকে ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছিল। তো টোটাল ইন্ডিয়াতে এখন কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে? 8টি। কি কি? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, চণ্ডীগড়, লাদাখ, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, লাক্ষাদ্বীপ, দিল্লি অ্যান্ড পুডুচেরি। আউট অফ দিস, দিল্লি, পুডুচেরি অ্যান্ড জম্মু কাশ্মীর হ্যাভ লেজিসলেচার্স। মানে এই যে 8টা ইউনিয়ন টেরিটরি আছে তাদের মধ্যে কেবলমাত্র দিল্লি, পুডুচেরি আর জম্মু কাশ্মীরেই লেজিসলেচার, মানে এই 3টি ইউনিয়ন টেরিটরিতে মুখ্যমন্ত্রী হবে বা যারা, যেমন প্রতিটি রাজ্যে পার্লামেন্ট থাকে, এই 3টিতেও পার্লামেন্ট থাকবে বা বিধানসভা বলে যেগুলোকে, ইলেকশন হবে। তো নেক্সট আসছি 6th শিডিউল। কিসের জন্য নিউজে ছিল? রিসেন্টলি ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস আর্টিকেল 338 has recommended Union Territory of Ladakh to be declared as a tribal area under the 6th schedule of the Constitution. ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব যেটা আছে, আর্টিকেল 38 এ মেনশন। তো কি রিকমেন্ড করেছে যে ইউনিয়ন টেরিটরি অফ লাদাখকে, যেটা লাদাখ নতুন ইউনিয়ন টেরিটরি করা হয়েছে, তাকে ট্রাইবাল এরিয়া ঘোষণা করা হোক 6th শিডিউলে। তো 6th শিডিউলটা কি আছে সেটা আগে দেখিনি। আর্টিকেল 244 প্রোভাইড স্পেশাল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর সার্টেন এরিয়া ডেজিগনেটেড অ্যাজ শিডিউল এরিয়াস অর ট্রাইবাল এরিয়া। তো 6th শিডিউলে সেই সব শিডিউল এরিয়া বা ট্রাইবাল এরিয়াকে কিছু স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, তো এই 6th শিডিউলে যে স্টেটগুলো আছে সেগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট। এটা 6th শিডিউলের স্টেটগুলো হলো নর্থ ইস্টার্ন স্টেট, মেনলি আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। আমতা আমটাম বা কি কিছু একটা বলা যাবে। আসাম, কি কি নাম থাকলো আরেকবার বলছি তাহলে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এরা 6th শিডিউলের স্টেট। ঠিক আছে, অলরেডি আছে। জুডিশিয়ারি, জুডিশিয়ারিটা কিসের জন্য এসেছিল? অ্যাডিশন অফ জাজেস। তো পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি পাস দ্য লেজিসলেশন টু ইনক্রিজ দ্য স্যাংশন স্ট্রেংথ অফ দ্য সুপ্রিম কোর্ট ফ্রম 31 to 34, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো পার্লামেন্টে রিসেন্টলি একটা বিল পাস হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে যে জাজেসের সংখ্যা আছে তা 31 থেকে 34-এ করা হবে, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে 34-এ করা হবে। ঠিক আছে, তো অরিজিনালি আন্ডার আর্টিকেল 124 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্ট্যান্ডার্ড অফ সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড অ্যাট 8। তো যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন করা হয়েছিল তখন আমাদের সুপ্রিম কোর্টে যে জাজের সংখ্যা ছিল তা 8 ছিল, মানে 7জন নর্মাল জাজ ও একজন চিফ জাস্টিস। ঠিক আছে, অরিজিনালি ছিল, বা বর্তমানে কি করা হয়েছে সেটা 34 জন, মানে 33 জন নর্মাল ও একজন চিফ জাস্টিস। সুপ্রিম কোর্টে এতজন জাজের সংখ্যা আছে, এটা মনে রাখবে। এটা আর্টিকেল 124 provide the power to parliament to increase the number of judges if it deems necessary। যদি দরকার হয় তাহলে কোন আর্টিকেল এটা পাওয়ার দেওয়া আছে পার্লামেন্টকে? 124-এ, যে পার্লামেন্ট যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা বাড়াতে পারবে। ঠিক আছে, বলছে দ্য পার্লামেন্ট থ্রু সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যাক্ট 1956 ইনক্রিজ স্ট্রেংথ অফ সুপ্রিম কোর্ট টু 10।
সর্বপ্রথম 1956-এ 10-এ করা হয়েছিল 8 থেকে, ঠিক আছে। তারপর লাস্ট যে অ্যামেন্ড হয়েছে সেটা হয়েছিল 2009-এ। তখন কি করা হয়েছিল, 2009-এ অ্যামেন্ড করে ইনক্রিজ 25 জন জাজেসের থেকে 31 জন জাজে করা হয়েছিল লাস্ট 2009-এ। তো 2009 হওয়ার পরে এবার আবার 2020-এ এটাকে আবার কত 31 থেকে 34-এ করা হলো, ঠিক আছে। এবার বলছে নেক্সট আর্টিকেল, ট্রান্সফার অফ জাজেস। তো জাজেস ট্রান্সফার কেন এটা নিউজে ছিল, রিসেন্টলি চিফ জাস্টিস অফ মাদ্রাস হাইকোর্ট ওয়াজ ট্রান্সফার টু মেঘালয় হাইকোর্ট। তো মাদ্রাস হাইকোর্টের যে চিফ জাস্টিস ছিল তাকে মেঘালয় হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। প্রসিজার অফ ট্রান্সফার অফ জাজেস, তো ট্রান্সফার জাজেস প্রসিজারটা কি, constitutional provisions, transfer of judges from the high court to another high court is made by the president after consultation with the chief justice of India under article 220 of the constitution, 222। তো কনস্টিটিউশনে যে 222তম আর্টিকেল আছে ওখানে মেনশন করা আছে যে কোনো জাজকে যদি এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে পাঠানো হয় তার জন্য প্রেসিডেন্ট রিকমেন্ড করে, কনসালটেশন কার সাথে করে, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস থাকে, ইন্ডিয়ার চিফ জাস্টিস সিজিআই, ওর সাথে কনসাল্ট করে এই ডিসিশনটা নেওয়া হয়, ঠিক আছে। আর কোন আর্টিকেল দ্বারা এটা পাওয়ার দেওয়া আছে, 222, 222। Three judges case, খুব ফেমাস, থ্রি জাজেস কেস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট, ডিসিশন অন দ্য সাবজেক্ট অফ জাজেস ট্রান্সফার, ফলোইং পয়েন্ট ইমার্জ। থ্রি জাজেস কেস যে হয়েছিল সেটার মধ্যে একটা ফলোইং পয়েন্টে জাজেসকে ট্রান্সফার করা হয়েছিল, যে ট্রান্সফার অফ জাজ ক্যানট বি পিউনিটিভ মেজার, মানে কাউকে পানিশমেন্ট দেওয়ার জন্য ট্রান্সফার করা যাবে না। ট্রান্সফার ক্যান বি অর্ডার্ড অনলি অন পাবলিক ইন্টারেস্ট ফর দ্য বেটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জাস্টিস, শুধুমাত্র পাবলিকের জন্য, আর জাস্টিস যাতে বেটার, ওই জায়গাটা যেখানে ট্রান্সফার করা হচ্ছে ওখানে বেটার ভালো করার জন্য ট্রান্সফার করতে হবে। Transfer can be ordered by president only on the basis of concurrence of the CGI after the effective consultation। তো ট্রান্সফার যেটা হয় সেটা শুধুমাত্র এক প্রেসিডেন্টই অর্ডার করতে পারবে, কিন্তু কার কনসালটেশনের সাহায্যে, সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাহায্যে কনসাল্ট করে। নেক্সট আছে থ্রি জাজেস কেসগুলো কি আছে এটা বলা হয়েছে। তো ফার্স্ট জাজেস কেস ছিল যেটা, সেটা হয়েছিল 1981-এ। কি ছিল কেস, or এসপি গুপ্তাকে, the Supreme Court ruled that the recommendation made by CJI to the President can be refused for cognate reason, thereby giving greater say to executive। মানে প্রথম জাজকে যেটা হয়েছিল যে সিজিআই কোনো একটা কনসাল্টেন্ট বললো যে একে উপর হবে, প্রেসিডেন্ট ওটাকে রিফিউজও করতে পারে, যে আমি সিজিআই চাইতেছে আমি এই হাইকোর্টের চিফ জাস্টিসকে সরাই অন্যখানে ট্রান্সফার করবো প্রেসিডেন্টের কাছে, এই জন্য সে সাজেশন দিল, ঠিক আছে, বা বললো। তো প্রেসিডেন্ট সেই প্রপোজটাকে রিফিউজও করতে পারে, এটা ফার্স্ট জাজেস কেসে বলা হয়েছে। সেকেন্ড জাজেস কেসে 1993 কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটস রেকর্ডস অ্যাসোসিয়েশন হয়েছিল। So CGI only need to consult two senior most judges over judicial appointment and transfer. However, on objection raised by an executive, on appointment collegium may or may not change their recommendation, which is binding on the executive. তার মানে কি বলেছিল, সিজিআই আর তার মধ্যে সিনিয়র দুইজন জাজ থাকে, সব থেকে সিনিয়র মোস্ট, ওরাই জুডিশিয়াল অ্যাপয়েন্ট করতে পারবে, ট্রান্সফার সব কিছু ওরাই করতে পারবে। আর বাই চান্স যদি কোনো অবজেকশন ইস্যু হয় এক্সিকিউটিভ অন অ্যাপয়েন্টমেন্ট, মানে এক্সিকিউটিভ ওখানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার হিসেবে প্রেসিডেন্টের দ্বারা কোনো অবজেকশন হয়, তাহলে কলেজিয়াম থাকবে, কলেজিয়াম মে অর মে নট চেঞ্জ দেয়ার রিকমেন্ডেশন হুইচ ইজ বাইন্ডিং অন দ্য এক্সিকিউটিভ, ঠিক আছে, যেটা এক্সিকিউটিভ উপর নির্ভর করবে। এটা সেকেন্ড জাজকে যে বলা হয়েছিল, যে সিনিয়র মোস্ট জাজ আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওরা দুজন মিলে অ্যাপয়েন্টও করতে পারবে, কাউকে মুভও করতে পারবে। বাট থার্ড জাজ কেস 1998, এটাতে আবার কি বলা হয়েছে, যে সিজিআই শুড কনসাল্ট উইথ দ্য সিনিয়র মোস্ট সুপ্রিম কোর্ট জাজ and the chief justice of two high courts, one from which the judges is being transferred and other from receiving him, to from his opinion on judicial appointment and transfer। থার্ড জাজেস কেসে বলা হয়েছে সিজিআই যে আছে তাকে কনসাল্ট করতে হবে সিনিয়র সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র মোস্ট জাজের সাথে, এবং ওই দুজন হাইকোর্টের চিফ জাস্টিসের সাথে, যেখান থেকে ট্রান্সফার করা হচ্ছে কোনো জাজকে, আর যেখানে ওই জাজকে ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে। এটা থার্ড জাজেস কেসে বলা হয়েছিল। নেক্সট আছে অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস কি, the in article 223 তে মেনশন আছে যে স্টেট that president can appoint a judge of high court as an active chief justice of the high court when the office of chief justice of the high court is vacant, ঠিক আছে, যখন চিফ জাস্টিস কেউ থাকবে না তখন প্রেসিডেন্ট কাউকে অ্যাপয়েন্ট করতে পারে সময়ের জন্য, ক্ষণিকের জন্য, বা পার্মানেন্ট হবে না, সে যে অ্যাক্টিং চিফ জাস্টিস হবে, ঠিক আছে। দ্য চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট, যেটা বললাম যে কোনো যখন যদি চিফ জাস্টিস হাইকোর্টে টেম্পোরারি অ্যাবসেন্ট থাকে তখন প্রেসিডেন্ট ইস্যু করতে পারবে, অ্যাডহক জাজ অ্যাপয়েন্ট করতে পারবে, অ্যাডহক চিফ জাস্টিস, বা সরি অ্যাক্টিং চিফ জাস্টিস। দ্য চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট ইজ আনএবল টু পারফর্ম দ্য ডিউটিস অফ হিস অফিস, মানে চিফ জাস্টিস যখন পারফর্ম করতে পারবে না ডিউটিসটি, ইলনেস বা অন্য কোনো কারণে, তখন এইসব কারণে অ্যাক্টিং চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করা হয়। তো
কি বলছে আর্টিকেল 126, প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যান অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়েন দ্য অফিস অফ চিফ জাস্টিস ইজ ভ্যাকেন্ট, যেটা এখানে বলা হচ্ছে একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটকে, সুপ্রিম কোর্টের জাজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করতে পারে। কোন আর্টিকেল বলা আছে? 126-এ। সেম যেটা বললাম আগে, যে কোন কোন কারণে করতে পারে, যখন যদি যে চিফ জাস্টিস আছে উনি ভ্যাকেন্ট মানে ছুটিতে থাকে, বা ওই পোস্টটা খালি থাকে, বা উনি টেম্পোরারি কোনো কিছুতে অ্যাবসেন্ট আছে, বা ওনার কোনো শারীরিক অসুস্থতা হলো, এইসব কারণের জন্য প্রেসিডেন্ট অ্যাক্টিং চিফ জাস্টিস নিয়োগ করতে পারে। নেক্সট আসছে গ্রাম ন্যায়ালয়। গ্রাম ন্যায়ালয় মানে গ্রামীণ কোর্ট যেগুলো, ঠিক আছে। কিসের জন্য নিয়োগ ছিল? সুপ্রিম কোর্ট হ্যাজ ডাইরেক্টেড অল দ্য স্টেট টু কাম আউট উইথ নোটিফিকেশন ফর এস্টাবলিশিং গ্রাম ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট সবগুলো স্টেটকে বলা হয়েছে যে তোমাদের নোটিফিকেশন সম্বন্ধে নিয়ে আসো গ্রাম ন্যায়ালয়ের সম্বন্ধে। গ্রাম ন্যায়ালয় মানে যে গ্রামের মধ্যে লোকাল লেভেলের যে ইসে থাকবে, ঠিক আছে, কোনো ডিসপিউট হলে যারা এসে বলবে। ব্যাকগ্রাউন্ডটা কি? 104th রিপোর্ট অফ ল কমিশন, মানে 114তম ল কমিশনের রিপোর্ট 1986-তে রিকমেন্ডেড সেটিং আপ অফ গ্রাম ন্যায়ালয়, মানে মোবাইল ভিলেজ কোর্ট থাকবে, রিকমেন্ড করেছিল অ্যাট দ্য গ্রাস রুট লেভেলস to provide access to justice to the most marginalized section of the society, especially reduce barriers to access in terms of distance, time associated courts। মানে এটা কিসের জন্য বেসিক্যালি করা হয়েছিল? যে সব থেকে মার্জিনালাইজড সেকশন থাকে আমাদের গ্রামটা, ওই গ্রামের লোকেরা অনেক সময় ডিস্টেন্সের জন্য, টাইমের জন্য, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এসবের জন্য ন্যায়ের কাছে ঠিকমতো যেতে পারে কোর্টের মধ্যে। তো ওরা যাতে সহজেই এসে করে, সেজন্য প্রতিটা গ্রামে ন্যায়ালয় করার জন্য এসে করা হয়েছে, বলা হয়েছিল 114th ল কমিশনের দ্বারা। গ্রাম ন্যায়ালয় কি? অ্যাবাউট গ্রাম ন্যায়ালয়, ইট ইজ এস্টাবলিশড ফর এভরি পঞ্চায়েত। স্ট্রাকচারটা কি আছে অ্যাবাউট গ্রাম ন্যায়ালয়? ইট ইজ এস্টাবলিশড ফর এভরি পঞ্চায়েত অ্যাট ইন্টারমিডিয়েট লেভেল অর এ গ্রুপ অফ কন্টিজিউয়াস পঞ্চায়েত অ্যাট ইন্টারমিডিয়েট লেভেল ইন এ ডিস্ট্রিক্ট। পঞ্চায়েতের ইন্টারমিডিয়েট ডিস্ট্রিক্টের মধ্যে করা হবে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, মানে কোনো দুইটা পক্ষ আছে, তাদের মধ্যে কিছু হলো, তো ওদের দুজনে মিল করে আপোষে কথা বলে নিয়ে সব কিছু করার জন্য ইন্টারমিডিয়েট থাকবে, যে দুজন শুনবে, ন্যায়ালয়ের মতো কাজ করবে। দ্য স্টেট গভর্নমেন্ট ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট নোটিফাইজ দ্য বাউন্ডারিজ অফ দ্য এরিয়া আন্ডার দ্য জুরিসডিকশন অফ গ্রাম ন্যায়ালয়। কোন কোন বিষয়ে দেখবে, কী কী ওরা ডিসিশন নিতে পারবে, কোন কোন বিষয়ে ওরা মেনলি কাজ করবে, সেটা স্টেট গভর্নমেন্ট নোটিফাই করতে পারবে বাউন্ডারিজটা, ঠিক আছে। ইট ক্যান অলসো অল্টার সাচ লিমিট অ্যাট এনি টাইম, এটা যখন তখন লিমিট চেঞ্জ করা যাবে। ইট ক্যান হোল্ড মোবাইল কোর্ট ইন ভিলেজ ফলিং আন্ডার ইটস জুরিসডিকশন। তো এটাই মোবাইল কোর্টসও চালু করতে পারে, মানে গাড়িতে করে কোর্ট সবসময় চলাচল করবে, এমন কোর্ট যেখানে সেখানে নিয়ে গাড়িতে করে চলে যাবে। অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শ্যাল এক্সটেন্ড অল রিকোয়ার্ড ফ্যাসিলিটি, স্টেট গভর্নমেন্ট সব ফ্যাসিলিটিগুলো এক্সটেন্ডও করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট, দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট এ প্রেসাইডিং অফিসার কল্ড ন্যায়াধিকারী ফর এভরি গ্রাম ন্যায়ালয় ইন কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট। তো হাইকোর্টের সাথে কনসাল্ট করে স্টেট গভর্নমেন্ট ন্যায়াধিকারী, প্রতিটি গ্রাম ন্যায়ালয়ের জন্য একজন করে ন্যায়াধিকারী অ্যাপয়েন্ট করতে পারবে, ঠিক আছে। হাইকোর্টের সাথে কনসাল্ট করতে হবে। হু উইল বি এ পার্সন এলিজিবল টু অ্যাপয়েন্ট অ্যাজ এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর দ্য ফার্স্ট ক্লাস, মানে সেই পার্সনকে জাজের জন্য যে সব কোয়ালিফিকেশান লাগে ফার্স্ট ক্লাসে, সেই সব জন্য এলিজিবল থাকতে হবে। তো ওনার কি জাস্ট স্যালারি অ্যান্ড আদার অ্যালাউন্সেস অ্যালং উইথ দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস শ্যাল বি অন দ্য সেম ইনস অ্যাজ ওয়েল। তো স্যালারি বগেরা সব কিছু একজন জাজের মতনই হবে, ঠিক আছে। নেক্সট কি আছে? নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। নালসা পুরো নাম হলো ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, এটি একটি সাথে কমিটি লয়ার্সের। দিল্লি হাইকোর্ট সেটা বলেছিল যে কোনো রকম কেস পেন্ডিং থাকবে না, ওই জন্য একটি প্রজেক্ট শুরু করেছে জিরো পেন্ডেন্সি কোর্ট। কিসের জন্য আছে? জিরো পেন্ডেন্সি কোর্ট প্রজেক্টেড ইজ স্টার্টেড বাই দিল্লি হাইকোর্ট, কে স্টার্ট করেছে? দিল্লি হাইকোর্ট ইন সার্টেন সাবঅর্ডিনেট কোর্টস ইন দিল্লি যে সাবঅর্ডিনেট কোর্ট আছে তাদের জন্য করেছে। দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোটেক্ট টু স্টাডি দ্য অ্যাকচুয়াল রিয়েল টাইম ফ্লো অফ কেসেস ফ্রম দ্য ডেট অফ ইনস্টিটিউশন টিল ফাইনাল ডিসপোজাল, মানে কোনো কেস তাদের রিয়েল স্টার্ট ডেটের থেকে লাস্ট ডিসপোজাল ডেট থেকে সব কিছু দেখার দায়িত্ব থাকবে পেন্ডিং এই কমিটির প্রজেক্টের। As per the National Judiciary Data Grid (NJDC) in 2002, 2.93 crore cases are pending in the subordinate court, মানে সাবঅর্ডিনেট যে লোকাল কোর্টগুলো আছে শুধুমাত্র সেগুলোতেই 3 কোটির কিছু কম, মানে 2,93,00,000 কেস পেন্ডিং আছে। আর 49 লাখ ইন হাইকোর্ট, হাইকোর্টে কত কেস পেন্ডিং আছে? 49 লাখ, ঠিক আছে। আর 57,970 কেস সুপ্রিম কোর্ট রেসপেক্টিভলি। সাবঅর্ডিনেট শুধু হাইকোর্ট না, সুপ্রিম কোর্টেও 57,987টা কেস পেন্ডিং আছে এখনো। বলেছে উত্তর প্রদেশ 61.58 লাখ হ্যাজ হাইয়েস্ট পেন্ডিং ফলোড বাই মহারাষ্ট্র।
তো সবার প্রথমে সব থেকে বেশি পেন্ডেন্সি কোন স্টেটে আছে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে 61.58 লাখ কেস এমন আছে যেটা কোর্টের মধ্যে এখনো পেন্ডিং আছে, কেসে এখনো সুলহা আসেনি। ঠিক আছে, যারা কেস করতে করতে অনেক 5 বছর 10 বছর হয়ে যায়, কেস চলতেই থাকে, কেসে কোনো ডিসিশন আসে না। তো উত্তরপ্রদেশে সব থেকে বেশি হয়েছে, তারপরেই মহারাষ্ট্র। তো নেক্সট আসছি কিউরিটি পিটিশন। তো কিউরিটি পিটিশনের কেসের জন্য নিউজ ছিল রিসেন্টলি নির্ভয়া কেসে যারা দোষী ছিল তারা কিউরিটি পিটিশন ফাইল করেছিল। তো আমি শর্টে বলে দিচ্ছি কিউরিটি পিটিশনটা কি। যখন সুপ্রিম কোর্টের কাছে সব কিছু রিভিউ, প্রথম হাইকোর্টের থেকে মামলা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের কাছে রিজেক্ট হয়ে গেলো, হেরে গেলো, তারপরে সুপ্রিম কোর্টে আবার আপিল করলো, আপিলেট জুডিশিকেশন আপিল করলো, তারপর রিভিউ পিটিশন আপিল করলো, ইসে করলো, ওটাও ডিসমিস হয়ে গেলো। রিভিউ পিটিশনের পরে যেটা থাকে শেষ সর্বশেষ অপশন থাকে কিউরিটি পিটিশন থাকে, যে এত কিছু বলে আবার কিউরিটি পিটিশন করতে পারবে। ঠিক আছে, তো বলেছে it is based on the interpretation of Article 137 which provide that in a matter of laws and rules under 145 Supreme Court has the power to review any judgment pronounced or order made. তো সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার আছে যে কোনো জাজমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে ওটাকে আবার রিভিউ করা বা চেঞ্জ করা। ঠিক আছে, বাই ইট it subject are to avoid miscarriage of justice and to prevent abuse of process. ঠিক আছে, প্রসিজারটা কি? A curative petition may be filed after a review plea against the final conviction is dismissed. রিভিউ পিটিশন করলে ওটা ডিসমিস হয়ে গেলে তারপরে কিউরিটিভ পিটিশন দিতে পারবে। It can be entertained if the petitioner establishes that there was a violation of the principle of the natural justice. প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস মানে কি? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসটা হলো নোবডি, মানে দুপক্ষকেই শুনতে হবে। ঠিক আছে, কোনো পক্ষকে না শুনে কাউকে সাজা দেওয়া হবে না, সবার কথা শুনতে হবে। and that he was not heard by the court before passing an order. তো বলা হয়েছে যে কোর্ট যে ভিকটিম ছিল তাদেরকে শোনা হয়নি, না শুনেই কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে। তো এই কিউরিটি পিটিশন মাস্ট বি ফার্স্ট সার্কুলেটেড টু এ বেঞ্চ অফ দ্য 3 সিনিয়র মোস্ট জাজেস। তো এটা কার কাছে প্রথমে যায়? 3 সিনিয়র মোস্ট জাজেসের, and the judges who pass the concurrent judgment if available only when a majority of the judges conclude the matter needs hearing should it be listed before the same bench. তো ওরাই ডিসিশন নেবে যে এটাকে ম্যাটারটাকে আগে চালানো উচিত কিনা, করে ওদের সামনেই আবার ম্যাটারটা চলতে থাকবে। এই কিউরিটিভ পিটিশন ইজ ইউজুয়ালি ডিসাইডেড বাই দ্য জাজ ইন দ্য চেম্বার আনলেস এ স্পেসিফিক রিকোয়েস্ট ফর অ্যান ওপেন কোর্ট হিয়ারিং ইজ অ্যালাউড। তো এই কিউরিটিভ পিটিশন ইউজুয়ালি ডিসাইড কি করে? জাজ অফ দ্য চেম্বার, মানে ওই কেসটা যে থাকে তার মধ্যে জাজ ডিসিশন নেয়। কি বলছে? ইন দ্য ইভেন্ট অফ দ্য বেঞ্চ হোল্ডিং at any stage that the petition is without any merit it may impose a penalty of the petitioner. মানে কেউ উল্টাপাল্টা কারণে করলো যে যার কোনো ভ্যালিডি নেই, ভ্যালু নেই, সেই কারণের জন্য সে এসে হলো, তার উপরে পেনাল্টিও লাগতে পারে। ঠিক আছে, সেই উকিলের উপরে। নেক্সট আসছি ইলেকশন বন্ড, ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ডটা কি? রিসেন্টলি দ্য ইনফরমেশন রিসিভড আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন রিভিল সাম স্টার্টিং ফ্যাক্টস অন দ্য ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ডসের কিছু ফ্যাক্টস জানা গেছে রাইট টু ইনফরমেশন ফাইল করে, জানা গেছে যে ইলেকট্রাল বন্ড উইদাউট পেমেন্ট, না এটা না দেখে আমি ডাইরেক্ট দেখছি ইলেকট্রাল বন্ডটা কি জিনিস। Electoral bond scheme notified. It was introduced in the Indian budget 2017-18 clean up a political funding without disclosing the identity of the donors. তার মানে কোনো ডোনার কোনো পলিটিক্যাল পার্টিকে অনেক বড় অঙ্কের টাকা দান করবে, কিন্তু কে দান করলো সেটা আইডেন্টিফাই জনগণের সামনে আনবে না, প্রকাশ করবে না। ঠিক আছে, nature. There are instruments in the nature of the promissory note, interest-free banking instrument, life span. এখানে অতটা দেওয়া নেই ভালো মতো। এটাই বন্ডসটা হলো যে একটা ভ্যালু, এত টাকা ভ্যালুর একটা আমি কোনো বন্ডস কিনে কোন পার্টিকে দিয়ে দিলাম, সে পার্টি ওই বন্ডটাকে ব্যাংকে রেখে ওই টাকাটা উইথড্র করতে পারবে। ঠিক আছে, এরকমই সিস্টেম আছে। It is not available for trading on stock exchanges and cannot be used as collateral for loan. It is available only physical form. তো এটা দিয়ে তুমি এই বন্ডটা দিয়ে কোনো রকম লোন নেওয়া যাবে না, ইস্যু করা যাবে না, এটা শুধুমাত্র ফিজিক্যালি করা যাবে ইউজ। নেক্সট আছে ন্যাশনাল পার্টি স্ট্যাটাস। So why in this nation, the Election Commission of India recently declared the National People Party as a national party, making the first from North Eastern region in under this status. নর্থ ইস্টার্ন রিলিজনের প্রথম পার্টি যেটা ন্যাশনাল পার্টি হিসেবে গণ্য করা হলো, কোন পার্টি? ন্যাশনাল পিপল পার্টি। ঠিক আছে, এটাকে নর্থ ইস্টের প্রথম এমন পার্টি যেটাকে এই স্ট্যাটাসটা পেয়েছে ন্যাশনাল পার্টি।
sorry, কি আছেন, দ্য এনপিপি রিকগনাইজ এজ এ স্টেট পার্টি ইন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় অ্যান্ড নাগাল্যান্ড। তো এই এনপিপি পার্টিটা কোন পার্টির ছিল, কোন স্টেটের ছিল অ্যাকচুয়ালি? অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়। আর এই এনপিপি পার্টি মেঘালয়ের যে বর্তমান সরকার আছে সেই মেঘালয়ের এই এনপিপি পার্টির থেকেই আছে চিফ মিনিস্টার, ঠিক আছে। ইট বিকাম দ্য 8th ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রির অষ্টম পলিটিক্যাল পার্টি, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হলো এটা। এছাড়াও বাদ বাকি পলিটিক্যাল পার্টিগুলো কী কী, যেগুলো আছে: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারপর আছে ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ন্যাশনাল কংগ্রেস পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এগুলো সব ন্যাশনাল পার্টি বেসিক্যালি। বলেছে এ পার্টি ইজ রিকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল পার্টি বাই দ্য ইলেকশন কমিশন ইট টু ফুলফিল অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং কোয়ালিফিকেশন। নিচে কোয়ালিফিকেশন দ্বারা বোঝাবে। আর এটা কে রিকগনাইজ করে? ইলেকশন কমিশন, ঠিক আছে। তো কী কী কোয়ালিফিকেশন লাগবে এর জন্য? ইফ ইট সিকিউর 6% অফ ভ্যালিড ভোটস পুল in any four or more states, four or more state at a general election to the Lok Sabha or to the legislative assembly, যে কোনো লোকসভা ভোটে একই পার্টি 4টা স্টেটে মিনিমাম 6% ভোট গেইন করেছে বা পেয়েছে, তাহলে এই স্ট্যাটাসটা সে পাইতে পারবে, ঠিক আছে। 4টা স্টেটে বা তার বেশি স্টেটে। ইফ ইট উইন্স 2% সিটস ইন দ্য লোকসভা at a general election and these candidates are elected from these states, যদি লোকসভা ভোটে 2% সিট পায়, ঠিক আছে, আর ওই পার্সেন্ট লোকসভাতে ইলেক্টেডও হয়। ইফ ইটস রিকগনাইজড অ্যাজ এ স্টেট পার্টি ইন 4 স্টেট, যেটা আগে বললাম যে 4টা স্টেটে স্টেট পার্টি হিসেবে রিকগনাইজ করে, তাহলেও পারবে। তো ইলেকশন কমিশনার হাউএভার হ্যাজ নো পাওয়ার টু ডিরেজিস্টার অফ পলিটিক্যাল। ইলেকশন কমিশনের কাছে পাওয়ার আছে যে আমি এটাকে ন্যাশনাল পার্টি হিসেবে করে দিলাম ঘোষণা, ঠিক আছে, কিন্তু আমি এটাকে যে ডিরেজিস্টার করে দেবো, ন্যাশনাল পার্টি থেকে হটাই দেবো, এটার পাওয়ারটা ইলেকশন কমিশনের কাছে নেই, ঠিক আছে। নেক্সট একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। আগের এক্সামের প্রশ্নগুলো দেখবে অনেকবারই আসে এটা। জেনারেল ইলেকশন 2019-এর ইম্পর্টেন্ট কিছু ডাটা। তো ভোটার টার্ন আউট, দ্য ফাইনাল ভোটার টার্ন আউট stood at 67.11% and registered the highest voter turnout in the history of the লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশনের সব থেকে বেশি ভোট এবছরই করা হয়েছে, 2019-এ হয়েছে, ঠিক আছে। 67.11% লোক ভোট দিয়েছে। Not in 2019, it was about 1.04% of the voters in the 2014 Lok Sabha election. This was around 1.08% of the voters. তার মানে যে 2014-তে লোকসভা ইলেকশন হয়েছে, তখন নোটাতে মানে নান অফ দ্য অ্যাবাভ থাকে না, আমি এর মধ্যে কাউকে পছন্দ করবো না, পড়ি না, তো আমি নোটাতে ক্লিক করবো। ওটাতে কতজন করেছিল? 2014-তে 1.4, আর 2019-এ 1.8% ভোটার করেছে। উমেন ভোটার্স part parity in the voting percentage of the men and women 66.79% and 66.8% respectively. তাহলে কোএফিসিয়েন্ট দুজনই 60, women at 66.79% এবং 68% দুটোই পেয়েছে, ঠিক আছে। উমেন পার্লামেন্টারিয়ান্স 7th লোকসভা হ্যাজ রেকর্ড নাম্বার অফ উমেন পার্লামেন্টারি। যতজন এমপি হয়েছে এবার লোকসভায়, তার মধ্যে রেকর্ড এবার প্রথম হিস্ট্রিতে এতজন মহিলা যে লোকসভায় এমপি হয়েছে। কতজন? হাইয়েস্ট এবার স্ট্যান্ডিং এ 70, তো 78 জন মহিলা ছিল যারা লোকসভায় এমপি হয়েছে এবার, যেটা হাইয়েস্ট, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে এটুকুই থাক, পরবর্তীতে বাকি যা আছে সেসব আলোচনা করব, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং ভাই, কিপ কিপ ওয়াচিং দিস চ্যানেল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর দেখতে থাকো চ্যানেলটি, আশা করি খুবই সাহায্যকারী হবে নেক্সট এক্সামে। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস।